ইসরায়েল কিন্তু অলরেডি যুদ্ধবিরতি ভঙ্গ করে ফিলিস্তিনে আক্রমণ করে ফেলছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবই বলতেছে গত 21শে মার্চের হিসাব পর্যন্ত প্রায় 600 জন মানুষ এই আক্রমণের কারণে শহীদ হয়ে গেছেন অলরেডি। আরো তো অনেকে আহত হয়েছেন, মাটির নিচে আটকা পড়ে আছেন। আর এই ঘটনায় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিন সিগন্যাল ছিল এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ইসরায়েল বলতেছে ওদের অনেক বন্দী নাকি ফিলিস্তিনের হাতে আটক আছে এন্ড তাদেরকে ছাড়ানোর জন্যই ওরা এটা করছে। তবে ইসরায়েলের নেতানিয়াহু যে নিজের দুর্নীতিকে শাক দিয়ে মাছ ঢাকার মতন করে মানুষের অ্যাটেনশন বা মনোযোগকে ডাইভার্ট করতে ফিলিস্তিনের উপরে এই কাজ করছেন, যেটা উনি আগেও করছিলেন, এই ব্যাপারে অনেকেরই এখন আর কোনো সন্দেহ নাই। এই অবস্থাতে সাধারণ মানুষদের অনেকের মনেই প্রশ্ন আসছে, তুরস্কের সেনাবাহিনী এখন ফিলিস্তিনের পক্ষে কাজ করতে পারে কিনা, বিশেষত এই তুরস্কের সামরিক শক্তির সহায়তা পাওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়ন কিন্তু এখন প্রায় হন্যে হয়ে তুরস্কের পিছনে ঘুরতেছে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তুরস্কের ভূমিকা এখন কি হইতে পারে, কেন তাদের থেকে সহায়তা পাওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের মতন একটা গোষ্ঠী উঠে পড়ে লাগছে, এবং কিভাবে তারা এর মাধ্যমে পুরো বিশ্বে ইউএস এর দাদাগিরির বিপক্ষে লড়তে পারে, এই পুরো ব্যাপারটাই আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। গত কয়েকদিনে বিশ্ব রাজনীতিতে অনেক বড় কিছু পরিবর্তন আসছে। ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু সব সময় নিজেদেরকে একটা শান্তির প্রতীক হিসেবে দেখা আসছে। ওরা বলতে চাইতেছে আমরা কোনো লড়াই চাই না, আমরা আমাদের সৈন্য সংখ্যা কমায় ফেলবো। সেই ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু এখন নিজেদের একটা সামরিক বাহিনী গঠনের জন্য উঠে পড়ে লাগছে। এই মার্চের প্রথম দিকে ইউরোপিয়ান ইউনিয়নের চিফ উরসুলা ভন ডের লেইন 800 বিলিয়ন ইউরোর একটা ডিফেন্স প্ল্যান বা সামরিক পরিকল্পনা প্রস্তাব করেন। প্রস্তাবটাকে REARM ইউরোপ বলা হইতেছে, যেটা কিনা ইউরোপিয়ান ইউনিয়নের সামরিক সক্ষমতাকে আরো বেশি মজবুত করবে। এইখানে আপনার মনের মধ্যে একটা প্রশ্ন আসে না, ইউরোপিয়ান ইউনিয়নের অনেকগুলা দেশই তো পৃথিবীর সবচেয়ে বড় যে সামরিক জোট ন্যাটো ওইটার সদস্য। এত বড় সামরিক জোটের সদস্য হওয়ার পরেও ইউরোপিয়ান ইউনিয়ন আলাদাভাবে কেন তাদের একটা আলাদা সামরিক সত্তা গঠন করার জন্য এত বেশি চিন্তা করতেছে? এই জায়গায় তুরস্কের কাহিনীও ঢুকবে, একটু পরে অপেক্ষা করেন। দেখেন, যখন আমেরিকার প্রেসিডেন্ট হয়ে ডোনাল্ড ট্রাম্প আসছে, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমেরিকার যে ভাই ভাই একটা সম্পর্ক ছিল ওইটা বাদ। এই বছর ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকান হুইস্কির উপরে 50% শুল্ক আরোপ করলে ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়ার একটা পোস্টে ইউরোপিয়ান ইউনিয়নকে বিশ্বের সবচেয়ে হস্টাইল অ্যান্ড অ্যাবিউসিভ ট্যাক্সিং অ্যান্ড ট্যারিফিং নির্ধারণকারী কর্তৃপক্ষ বলে দাবি করেন। এবং তিনি এটাও তখন বলছিলেন, যদি ভাই তোমরা শুল্ক অবিলম্বে প্রত্যাহার না করো, মার্কিন যুক্তরাষ্ট্র অতি শীঘ্রই ফ্রান্স এবং ইউরোপিয়ান ইউনিয়নের অন্যান্য দেশ থেকে আসা সমস্ত অ্যালকোহলিক পণ্যের উপরে 200% শুল্ক আরোপ করবে। দেখেন, আমি আপনি কেউই মদ খাই না, কিন্তু এই ইউরোপ এবং আমেরিকার জন্য মদের উপরে শুল্ক আরোপ করাটা অনেক বেশি মারামারি কাটাকাটি হওয়ার কারণ। এটা আপনি এখন দেখেই বুঝতেছেন কি কামড়াকামড়ি এটা চলতেছে। ঘটনা হইতেছে এটা শুধুমাত্র অ্যালকোহলিক পণ্যের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ না, বরং হোয়াইট হাউসে ফেরার পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটা প্রধান বিজনেস পার্টনারদের উপরে ট্যারিফ ইম্পোজ করতে হুমকি দিতে দেখা যায় ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। যেমন এই মাসের 12 তারিখেই ট্রাম্প অ্যালুমিনিয়াম আর স্টিল আমদানির উপরে 25% শুল্ক আরোপ করে। শুধু এইটাই না, কিছু কিছু ইউরোপীয় দেশের শিপমেন্টের উপরে ইউএসএ যে ছাড় দিত সেইটা উনি বন্ধ করে দেন। ট্রাম্প যখন এই ঘোষণা দিচ্ছে, তারপরে ইউরোপিয়ান কমিশন তাৎক্ষণিকভাবে ওদের একটা জবাব দিছে। কানাডা সহ অন্যান্য ইউরোপীয় দেশের যে নেতারা আছেন তারা ট্রাম্পের এই নিউ মেটাল ট্যাক্সকে অযৌক্তিক বলে দাবি করেন। পাশাপাশি আগামী মাস অর্থাৎ এপ্রিল থেকে 26 বিলিয়ন ইউরো বা 28 বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের উপরে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন। বুঝতেই পারতেছেন, পাল্টাপাল্টি শুল্ক আরোপ করাকরি চলতেছে। ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকা ওদের মধ্যে ভাই ভাই সম্পর্কটা এখন আর নাই। একদিকে বিজনেস নিয়ে এত কঠিন একটা পরিস্থিতি চলতেছে, এই আগুনের মধ্যে আরো বেশি ঘি ঢালা হয়েছে যখন ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সাথে সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করতেছেন। ট্রাম্প কিন্তু পুতিনকে বহুত পছন্দ করে। অনেকদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে সম্পর্ক ঠিক করার কথা উনি বইলে আসতেছেন। ইভেন ইউক্রেনের জেলেনস্কিরে হোয়াইট হাউসের ভিতরে আইনা কি পরিমাণ অপমান করা হয়েছে এটা তো আপনারা দেখছেনই। বেচার এখন থ্রেড খায়া ভয় পায়া যুক্তরাষ্ট্রের পক্ষে কথা বলা শুরু করছে। ট্রাম্প ওরে কি বলছিল, ইউক্রেন রে ওরা মিলিটারি আর ইন্টেলিজেন্স যে সাপোর্ট দিত ওইটা সাময়িকভাবে স্থগিত করছে। এতেই কিন্তু ইউক্রেনের উপর একটা অনেক বড় প্রেশার ক্রিয়েট হয়ে গেছে। এইটা ছাড়াও ইউক্রেনের যে অপরাধীরা তাদের বিচার এবং তাদের যে জ্বালানি অবকাঠামোটা ছিল ওইটা মেরামতের জন্য আমেরিকা বলছিল আচ্ছা আমি তোমাদেরকে এইড দিব, এইটা ট্রাম্প আইসা বন্ধ করে দিচ্ছে। এইখানে একটা জিনিস আপনারা খেয়াল রাখেন, ইউরোপের বৃহত্তম যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাপোরিজিয়া
ওইটা 2022 সালের মার্চ থেকে কিন্তু রাশিয়ার দখলে আছে। তো এখন 19 মার্চ, গত 19 মার্চ ডোনাল্ড ট্রাম্প আর পুতিন ফোনে কথা বলেন। ওনারা মোটামুটি 2 ঘন্টার মতন কথা বলছেন, কিন্তু এর মধ্যে ইউক্রেন আর রাশিয়ার মধ্যে যে যুদ্ধবিরতি প্রস্তাব ওইটার মীমাংসা করতেই ব্যর্থ হয়েছেন। রাশিয়া খেরসন এবং জাপোরিজিয়াতে দখল চালিয়ে যাবে, আর ট্রাম্প ইউক্রেনকে 30 দিনের যুদ্ধবিরতি মানতে চাপ দিলেও পুতিন তা প্রত্যাখ্যান করেন। রাশিয়া শুধুমাত্র শর্তহীন এই বিরতি মানতেই যে অস্বীকৃতি জানাইছে এইটাই না, বরং পুতিন নিজস্ব শর্তও দিয়ে দিছেন। উনি চান পশ্চিমা দেশগুলা ইউক্রেনকে সামরিক সহায়তা, গোয়েন্দা তথ্য দেওয়া এইসব বন্ধ করুক, ইউক্রেনে কোনো ধরনের সেনা পাঠানো এটা থামাই দিক। অন্যদিকে এই ক্ষেত্রে ইউরোপ কিন্তু আগে ভাগেই শক্ত অবস্থান নিতেছে। ট্রাম্প পুতিনের মধ্যে এই যে ফোনে আলাপ হয়েছে এটার ফলাফলের অপেক্ষা না কইরাই ইইউ এর প্রধান উর্সুলা ভন ডার লায়েন এইটা ঘোষণা করছেন ইউরোপ রাশিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষা শক্তিশালী করবে। জার্মানি ইতোমধ্যেই বহু বিলিয়ন ইউরোর প্রতিরক্ষা বাজেট অনুমোদন করছে, আর যুক্তরাজ্য, ফ্রান্স এবং পোল্যান্ড সামরিক ব্যয় বাড়ায় ফেলছে। 15 মার্চ লন্ডনে 30 দেশের জোটের বৈঠকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেন রাশিয়ার উপর চাপ বাড়বে, ইউক্রেনকে সামরিক সহায়তা চলবে এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরো কঠোর হবে। ওরা মোটামুটি ইউক্রেনকে এই বার্তা দিছে, দেখো আমেরিকা যদি তোমাদেরকে সাপোর্ট নাও দেয়, ইউরোপ তোমাদের পাশে আছে। ট্রাম্প যে এত রাশিয়ার দিকে ঝুঁকতেছে এইটাই ইউরোপের সবচেয়ে বড় ভয়ের কারণ হয়েছে। ওরা এখন আর আমেরিকার উপরে বিশ্বাস রাখতে পারতেছে না, অ্যাটলিস্ট ট্রাম্পের আন্ডারে। ইউএস রাশিয়ার মধ্যে এই দহরম মহরমের মধ্যেই ইউরোপিয়ান কমিশনের সভাপতি উর্সুলাকে এই মার্চে ব্রাসেলসে আয়োজিত একটা জরুরি বৈঠকে ইউরোপিয়ান নেতাদের কাছে তাদের সামরিক শক্তি আরো মজবুত আর বৃদ্ধি করার জন্য $800 বিলিয়ন একটা পরিকল্পনা উপস্থাপন করতে দেখা যায়। উনি খুব রাইগা সাংবাদিকদের কাছে এইটা বলছেন, ট্রাম্প যদি শক্তির মাধ্যমে শান্তি চায় তবে এটি কেবল ইউরোপিয়ান ইউনিয়ন এবং তার সদস্য দেশগুলোর সাথেই সম্ভব হবে। ইতিহাস আমাদেরকে এই শিক্ষা দেয়, বিভিন্ন ঘটনার চাপের মুখেই ইউরোপিয়ান ইউনিয়ন সবচেয়ে বেশি অগ্রগতি করছে। দেখা যাক এইবারের ঘটনাটারও এরকম হয় কিনা। তবে এই নতুন গঠিত সামরিক শক্তি রাশিয়ার সেনাবাহিনীকে কি চ্যালেঞ্জ করতে পারবে? 2024 সালের শেষে ইউক্রেনে রাশিয়ার উপস্থিতি ছিল প্রায় 7 লক্ষ সৈন্য, যা 2022 সালের এই বাহিনীর চেয়ে অনেক বেশি। একই সাথে রাশিয়ার প্রতিরক্ষা উৎপাদনও দ্রুত বৃদ্ধি পাইতেছে, এমনকি শুধুমাত্র 2024 সালেই রাশিয়া আনুমানিক 1550টা ট্যাঙ্ক, 5700টা আর্মার্ড ভেহিকেল, 1800টা দূরপাল্লার ল্যান্ডসেট লোটারিং মেশিনারিজ ডিপ্লয় করছে। যেহেতু ইউরোপের একটা আলাদা সেনাবাহিনী তৈরির কথা উঠছে, তুরস্ককে এইখানে একটা পটেনশিয়াল পার্টনার হিসেবে গণ্য করা হয়, কারণ তুরস্ক যে জায়গায় অবস্থিত এটার স্ট্র্যাটেজিক লোকেশন এবং সামরিক ক্ষমতা দেশটাকে একটা আইডিয়াল সামরিক পার্টনারের জন্য যোগ্য করে। পিকেকে যারা কিনা একটা প্রো কুর্দিশ পার্টি, তাদের সাথে তুরস্কের 1 দশকের সংঘাত এবং সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়া, লিবিয়া এবং নাগর্নো কারাবাখে সামরিক অভিযানের ফলে তুরস্কের ব্যাপক সামরিক অভিজ্ঞতা হয়েছে, যা ইউরোপের অন্যান্য দেশগুলো নাই। উপরন্তু প্রত্যেকটা সংঘাতে কিন্তু রাশিয়া ছিল তুরস্কের প্রধান প্রতিদ্বন্দ্বী। ঐতিহাসিকভাবে রাশিয়া অটোমান সাম্রাজ্যের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। এটা কিন্তু তুরস্কের জন্য কোনো ভালো ব্যাপার না, এবং সোভিয়েতের হুমকি মূলত তুরস্ককে কোল্ড ওয়ারের সময় ন্যাটোতে যোগদান করতে বাধ্য করছিল। সো রাশিয়ার সাথে ঐতিহাসিকভাবেই তুরস্কের একটা প্রতিদ্বন্দ্বিতা আছে, এবং এইটাই তুরস্ককে ইউরোপিয়ান ইউনিয়নের একটা পটেনশিয়াল অ্যালাই বা বন্ধু করে তুলছে। এইটা ছাড়াও আপনারা যদি ম্যাপে দেখেন, তুরস্কের যে স্ট্র্যাটেজিক লোকেশন ওইটা ব্ল্যাক সি, বলকান, ভূমধ্যসাগর এবং মধ্যপ্রাচ্যের সংযোগস্থলে থাকায় যে কোনো জোটের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাসেট। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানেন? ন্যাটোর যারা সদস্য তাদের মধ্যে ইউএস এর পরে দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী কিন্তু এই তুরস্কের। এছাড়াও সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ককে নিজস্ব জেট, ট্যাঙ্ক, নেভাল ক্যারিয়ার তৈরি করতে এবং ইউক্রেন সহ বিশ্বব্যাপী আর্মড ড্রোন সাপ্লাই দিতে দেখা যায়। 2024 সালে এই তুরস্কের প্রতিরক্ষা শিল্প রপ্তানি ছিল মোট $7.1 বিলিয়ন। আর ঠিক এই কারণেই পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক তুরস্ককে ইউরোপিয়ান ইউনিয়নের একটা ভাইটাল পার্টনার হিসেবে দেখেন। একটা বড় ফ্যাক্ট হইতেছে, তুরস্ক নিয়ে যারা সমালোচনা করেন ইউরোপীয় নেতাদের মধ্যে, তাদের মধ্যে এই ডোনাল্ড টাস্ক কিন্তু অন্যতম। উনি 2016 সালে ইউরোপীয় কাউন্সিলের সভাপতি হিসেবে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সমালোচনা করেন এবং তুরস্ককে ইউরোপের রিফিউজি বা উদ্বাস্তু সমস্যা সমাধানের সবচেয়ে বড় হুমকি হিসেবে অ্যাকিউজ করেন। শুধু এইটাই না, 2019 সালে তুরস্কের এরদোয়ানের
সিরিয়া আক্রমণকে ইইউ ব্লক অ্যাগ্রেশন বা ইনভেশন হিসেবে চিহ্নিত করে, এরপর ৩৬ লক্ষ শরণার্থীকে ইউরোপিয়ান ইউনিয়নে পাঠানোর হুমকি দেয় এরদোয়ান। ডোনাল্ড টাস্ক এরদোয়ানের এই হুমকিকে অপ্রাসঙ্গিক বলেন আর তুরস্ককে রিফিউজিদের ব্ল্যাকমেইল হিসেবে ব্যবহার করার বিরুদ্ধে সতর্ক করছিলেন। বর্তমানে পোলিশ এই প্রাইম মিনিস্টার ডোনাল্ড টাস্কই গত ১২ই মার্চ তুরস্কের আঙ্কারাতে এরদোয়ানের সাথে কথা বলেন ইউক্রেন রাশিয়ার চলমান লড়াই সহ আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য এবং ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য তুরস্কের কাছ থেকে সহায়তা প্রত্যাশা করেন। সোজা কথায় এখন তুরস্কের যারা সমালোচনা আগে করতেছিল তারাই তুরস্কের অনেকটা নম করতেছে। যেটাই হোক, এইবার একটু ফিলিস্তিন প্রসঙ্গে যদি আসি, আপনারা এক্সপেক্ট করেন ফিলিস্তিনের পক্ষে পুরো মুসলিম বিশ্বের এক হওয়া উচিত, বাট তারা এখন এরকম হইতে পারতেছে না কেন? ইরানকে কিন্তু একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বড় রকমের চাপের মধ্যে রাখছে, ইরানের প্রক্সি যেসব গ্রুপ আছে ওদেরকেও ইউজ করা যাইতেছে না। আর এইদিকে যদি তুরস্কের কথা বলি, গত 18ই মার্চ রাতে ইসরায়েলের গাজায় সামরিক হামলা এবং যুদ্ধবিরতির লঙ্ঘনের প্রেক্ষাপটে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান কূটনৈতিকভাবে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেন আর মানবিক সহায়তা যা লাগে ওইটা দিবেন বলে জানান। খেয়াল করেন এইখানে তুরস্ক কিন্তু সরাসরি কোনো সামরিক পদক্ষেপ নিতেছে না ইসরায়েলের বিরুদ্ধে, তবে তুরস্ক সিরিয়া সহ অন্যান্য অঞ্চলে প্রভাব বিস্তার করার মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে একটা পরোক্ষ চাপ সৃষ্টি করতে পারে। যদিও তুরস্কের ইসলামপন্থী এবং জাতীয়তাবাদী সমর্থকদের তুষ্ট রাখতে এরদোয়ান কঠোর বক্তব্য দিতেছেন, তবে ইসরায়েলের সাথে সামরিক কোনো সংঘাতে জড়ানোর ঝুঁকি উনি এড়ানোর চেষ্টা করতেছেন। কেননা তুরস্কের ইউরোপের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক, ন্যাটোর সদস্যপদ এবং ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের পাল্টা প্রতিক্রিয়ার ঝুঁকি এখানে আছে। এর মানে হইতেছে ধারণা করা যায় আপাতত তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে তেমন কোনো সরাসরি অ্যাকশনে যাবে না। সামনে আসলে এই কারণে ফিলিস্তিনের পরিণতি কি হয় সেটাই আসলে দেখার বিষয়। আজকের ভিডিওর সামারি যদি বলি, যে ইউরোপিয়ান ইউনিয়ন তুরস্ককে একসময় মুসলিম দেশ বইলা তুচ্ছ তাচ্ছিল্য করত, ইভেন তাদেরকে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে সরায়া দিতে চাইতো, সেই তুরস্ককেই আজকের ইউরোপিয়ান ইউনিয়ন গ্রহণ করতে চাইতেছে। তুরস্ককে ছাড়া ওদের একটা সামরিক শক্তি প্রতিষ্ঠিত করা, কোন একটা সামরিক পরিকল্পনা বাস্তবায়ন করা, এটা যে অনেকটাই অসম্ভব এইটা ওরা বুঝতে পারছে। এই কারণেই ডোনাল্ড টাস্কের মতন তুরস্কের ভয়াবহ সমালোচনাকারীরা আজকে তুরস্ককে বাপ ডাকতে বাধ্য হয়। বুঝতেই পারতেছেন ইন্টারন্যাশনাল পলিটিক্স আজ থেকে 1 মাস আগে যে জায়গায় ছিল সেখান থেকে প্রায় 180 ডিগ্রি টার্ন নিতেছে। এইটার শেষ কোথায় হয় সেটাই এখন দেখার পালা। আপনাদের যদি এই ধরনের কন্টেন্ট ভালো লাগে, এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।